খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। মোদির মুখের ওপর নেতাদের নোংরা পোস্টার, এ কি কাণ্ড বাংলায়, কি করবে বঙ্গ বিজেপি? বিমান দুর্ঘটনার কারণ খুঁজতে কেন্দ্রের উচ্চস্তরীয় কমিটি ৩ মাসে তদন্ত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এবার হলে আর বরদাস্ত করবে না দল, কেষ্টকে লাস্ট ওয়ার্নিং দিল তৃণমূল। বীরভূমে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেপ্তার হল ৫ জন। দার্জিলিংয়ে বদলি করা হল রবীন্দ্রনগর থানার আইসিকে, মহেশতলায় সংঘর্ষের জের। হাওড়ায় সিভিক ভলান্টিয়ারের কোমরে দড়ি বেঁধে কান ধরে ওঠবোস করানো হল, গ্রেপ্তার হল ২ জন। ধৈর্যের বাঁধ ভাঙল, এমএলএ হুমায়ুনকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিল টিএমসি। এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৪ হয়েছে, চলছে বিপুল ডিএনএ সংগ্রহের কাজ। সিভিক ভলান্টিয়ার নিগ্রহে গ্রেপ্তার হল ২ জন, কর্তব্যে গাফিলতির অভিযোগে ক্লোজ করা হল পেরো থানার ওসিকে। ইউটিউব দেখে শিখতে গিয়ে কি হাল হলো ভাবতে পারবেন না, ১২ বছরের বিপ্লবের বাবা মা এখন শুধু কেঁদেই চলেছেন। বিস্তারিত খবরে। হাওড়ার উদয়নারায়ণপুরের পেরো থানার বসন্তপুরে একজন সিভিক ভলান্টিয়ারকে নিগ্রহ করা হল, এমন অভিযোগ উঠেছে। সিভিক ভলান্টিয়ারের কোমর, পায়ে দড়ি বাঁধা, তাকে কান ধরে বেঁধে ওঠবোস করানোর অভিযোগও করা হয়েছে। শুধু তাই নয়, চড়থাপ্পড় মারার অভিযোগও রয়েছে। সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের কাছে কেন এই বিষয়ে তথ্য ছিল না, কেনই বা ব্যবস্থা নেওয়া হয়নি, এই বিষয়ে কর্তব্যে গাফিলতির অভিযোগে পেরো থানার ওসি তন্ময় কর্মকারকে ক্লোজ করা হলো। শুধু তাই নয়, ওই ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। সিভিক ভলান্টিয়ারকে নিগ্রহের ভিডিও ভাইরাল হয়েছিল, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন.in। জানা গিয়েছে ওই ঘটনাটি ৩ দিন আগের। আজ শনিবার সকালে হাওড়া গ্রামীণ এলাকার পুলিশ সুপার সুবিমল পালের নির্দেশে ওসি তন্ময় কর্মকারকে ক্লোজ করা হলো বলে খবর। আপাতত ওই থানার দায়িত্ব সামলাবেন আমতা থানার সার্কেল ইন্সপেক্টর। সিভিক ভলান্টিয়ার শ্রীধর চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে পুলিশ রাজু গায়েন এবং লালটু মল্লিক নামে ২ অভিযুক্তকে গ্রেপ্তার করল। ধৃতদের শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হয়। অভিযোগ, শ্রীধর চক্রবর্তী মদ্যপ অবস্থায় রাজ্যের শাসক দল সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন। প্রকাশ্যে গালিগালাজও করা হয়েছিল। ওই ব্যক্তির বিরুদ্ধে সাইকেল চুরিসহ গালিগালাজ করার মতো একাধিক অভিযোগ আগে থেকেই ছিল। দীর্ঘদিন ধরে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ জন্মেছিল। সেই ভিত্তিতেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। ঘটনার নিন্দা করে উদয়নারায়ণপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন বলেন, সিভিক ভলান্টিয়ারকে হেনস্থা করা ঠিক হয়নি, আইনের পথে চলবে। পুলিশ আগে ব্যবস্থা নিলে এই ধরনের ঘটনা ঘটত না বলেও তিনি মনে করেন। শ্রীধর চক্রবর্তীর বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, তাকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে বলেও খবর। হাওড়া গ্রামীণ এলাকার পুলিশ সুপার সুবিমল পাল বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সামগ্রিক বিষয় তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিয়েছে। কোনো রকম অশান্তিকর পরিস্থিতি বরদাস্ত করা হবে না। বীরভূমের দুবরাজপুরে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। এই ঘটনায় এক তৃণমূল কর্মী আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বীরভূমের অশান্তি কিছুতেই ঠেকানো যাচ্ছে না। বারবার সেই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। জানা গিয়েছে, দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের ঝিরুল গ্রামে শুক্রবার রাতে সৈয়দ রাশিদুল নামে এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়। এই অভিযোগ দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্যা শামসুন্নিহার বিবির স্বামী তথা তৃণমূল নেতা তেজামুল মণ্ডল ওরফে গদাই সহ ৯ জনের বিরুদ্ধে। তাদের নামে এই অভিযোগ দায়ের করলেন গদাইয়ের ভাই সৈয়দ ইব্রাহিম। স্থানীয় সূত্রে খবর, আহত ব্যক্তি বর্তমানে গুরুতর অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় দুবরাজপুর থানার পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করল। শনিবার তাদের পেশ করা হল দুবরাজপুর আদালতে। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দুবরাজপুর আদালতের বিচারক ধৃতদের জামিন খারিজ করে ধৃতদের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। ২১শে মে আদালতে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বদলি করা হল রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিনাকে।
তাকে পাঠানো হলো দার্জিলিংয়ে। তার বদলে ওই পদে আনা হয়েছে মালদার রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়কে। মহেশতলায় সংঘর্ষের জেরেই কি রাতারাতি পুলিশের এই রদবদল, এমন প্রশ্ন উঠছে। এখানেই শেষ নয়। মহেশতলার এসডিপিও কামারুজ্জামান মোল্লাকেও বদলি করে দেওয়া হলো। তাকে পাঠানো হয়েছে স্টেট আর্মড পুলিশ এসএপি ৩য় ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে। তার বদলে মহেশতলার নতুন এসডিপিও করা হল সৈয়দ রেজাউল কবিরকে। এতদিন তিনি ছিলেন রাজারহাট থানার আইসি। প্রসঙ্গত, গত বুধবার বিকেলে আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল মহেশতলার রবীন্দ্রনগর এলাকায়। তাণ্ডব চলে থানার সামনে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ উঠল। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলল। ভাঙচুর করা হলো পুলিশের গাড়িতেও। আগুন ধরানো হলো মোটরবাইকে। এক মহিলা সহ একাধিক পুলিশকর্মী ঘটনায় আহত হয়েছিলেন। পরিস্থিতি সামলাতে পুলিশের তরফে টিয়ার গ্যাস অর্থাৎ কাঁদানে গ্যাসের শেল ফাটানো হলো। তাতেও প্রথমে লাভ হয়নি কিছু। উল্টে পুলিশকে নতুন উদ্যমে আক্রমণ করতে শুরু করল উন্মত্ত দুষ্কৃতীরা। বুধবারের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি দোকান বসানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করল বলে জানা যায়। রণক্ষেত্রের চেহারা নিল মহেশতলা। কার্যত বেশ কিছুক্ষণ সময়ের জন্য দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হল মহেশতলার রবীন্দ্রনগর থানা সংলগ্ন এলাকা। বুধবার সন্ধেয় ওই এলাকা পরিদর্শনে গেলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই প্রেক্ষাপটে রাজ্য পুলিশের রদবদল এবং রবীন্দ্রনগর থানার আইসি ও মহেশতলার এসডিপিও পরিবর্তন সংঘর্ষের ঘটনার জেরেই হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বয়স মাত্র ১২, কৈশোর কাটেনি। বিভিন্ন ধরনের খেলনা গাড়ি নিয়ে সর্বক্ষণ খেলা চলছিল। শুধু খেলা নয়, খেলনা গাড়ি বানাতেও শিখে গিয়েছিল ছেলেটা। কিন্তু তা যে এভাবে কাল হয়ে যাবে পরিবারের লোকজন বোঝেনি। মর্মান্তিক ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায়। ইউটিউব দেখে ইলেকট্রনিক গাড়ি তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। স্বপ্ন ছিল ইলেকট্রনিক গাড়ি তৈরি করবে সে, আর সেই স্বপ্ন পূরণের জন্যই শনিবার দুপুরে নিজের ঘরেই খেলনা গাড়ি বানাতে শুরু করল। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হল ১২ বছরের বিপ্লব হালদার। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে গেলেন ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বিপ্লবের। এই খবরে কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার। একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা মা। খবর পেয়ে ডোমকল থানার পুলিশও হাসপাতালে পৌঁছে গেল। মৃতের মা বললেন, ইউটিউব দেখে খেলনা বানানো শিখত, জলের ড্রামের ঢাকনা দিয়ে খেলনা বানানো শিখত, লম্ফ আঠা নিয়ে খেলা করত, ওইসব নিয়েই থাকত। কখন থেকে বলছি বাবা স্নান কর, আমায় বলল এইটুকু করে নিয়েই যাচ্ছি মা। আমার কথা যদি একটু শুনতো এত বড় বিপদ হতো না। শেষ হয়ে গেল ছেলেটা। আওড়ায় কোমর ও পায়ে দড়ি বেঁধে ওঠ বস করানো হলো এক যুবককে। এই অমানবিক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। যুবকের নাম শ্রীধর চক্রবর্তী। পেশায় তিনি একজন সিভিক ভলান্টিয়ার। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি আজতক বাংলা। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানালো বিজেপি। হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেস সভাপতি অরণ্য সেন ওরফে রাজা সেন জানিয়েছেন, এই ঘটনার সত্যতা কতটা তা আমি খোঁজ নিয়ে দেখব। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবো, তারপরই মন্তব্য করা যাবে। তাকে প্রশ্ন করা হলো, দলের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? উত্তরে বললেন, এই বিষয়ে আমার কাছে এখনও বিস্তারিত তথ্য নেই। লোকাল লিডারের থেকে পুরো বিষয়টি জেনে তারপর তদন্ত করা হবে। বিজেপি এর দাবি, এই ঘটনার ছবি তাদের কাছেও এসেছে। হাওড়া গ্রামীণ বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত জানিয়েছেন, এই ধরনের অমানবিক ঘটনা প্রকাশ্যে ঘটছে। আমাদের মণ্ডল সভাপতিকে বল প্রয়োগ করে বলা হয়েছে, বল তোকে বলেছে এই কথা বলতে। তিনি আরও বললেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। পুলিশ যেন নিরপেক্ষভাবে কাজ করে, কারণ 2026 এ সরকার বদল হতে পারে। পুলিশ কি তখনও তৃণমূলের হয়ে কাজ করবে নাকি নিরপেক্ষভাবে কাজ করবে? পুলিশকে এখন থেকেই সেই দায়িত্ব বুঝতে হবে। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুবীরমল পাল জানিয়েছেন, ঘটনার ভিডিও সামনে আসার পর আমরা নিজেরাই একটি অভিযোগ দায়ের করি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের আদালতে তোলা হবে। পুলিশ সুপার আরও জানান যে সিভিক ভলান্টিয়ারকে ভিডিওতে দেখা যাচ্ছে, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যারা এই কাজের সঙ্গে যুক্ত তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার জেরে হাওড়ায় নতুন করে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে।
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। তদন্তে কি উঠে আসে এবং কারা এই ঘটনার জন্য দায়ী বলে প্রমাণিত হন, এখন সেটাই দেখার। এফাস মন্তব্যে আর ছাড় নয়। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে এবার লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং দিল তৃণমূল। শুক্রবার বিধানসভায় তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ডেকে হুমায়ুনের হাতে এই চিঠি তুলে দিলেন। চিঠিতে সাফ লেখা ছিল, এরপর ফের যদি এমন মন্তব্য করেন দল তা সহ্য করবে না। হুমায়ুনের হাতে এই সতর্কবার্তা পৌঁছাতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেল। বেশ কিছুদিন ধরেই দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠছিল হুমায়ুনের বিরুদ্ধে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের বিধায়ক। তার উপর কাশেম সিদ্দিকীকে নিয়ে তার সাম্প্রতিক বক্তব্যে আরও অস্বস্তিতে পড়ল দল। উল্লেখ্য, কয়েকদিন আগেই কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাকে রাজ্য সম্পাদকের পদ দিল টিএমসি। এরপরই হুমায়ুন তাকে কটাক্ষ করে বললেন, কাশেম রাজনীতির ক খ কিছুই জানেন না। এর আগে হুমায়ুন আরও বলেছিলেন, দিনের আলোয় অনেকে তৃণমূলের বড় পদে বসে থাকেন, কিন্তু রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারীর কাছে ভেট পাঠান। শুধু তাই নয়, হুমায়ুনের দাবি ছিল এই জেলার একাধিক তৃণমূল বিধায়কের সঙ্গে শুভেন্দুর যোগাযোগ রয়েছে, খোঁজ নিন। তার এমন মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়ল তৃণমূল। দলের অন্দরেই ক্ষোভ তৈরি হল। হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি বারবার দলের সিদ্ধান্ত বা নেতৃত্বকে প্রশ্ন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। ফলে দলের শৃঙ্খলারক্ষা কমিটি কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিল। তৃণমূল সূত্রে খবর, যে চিঠি হুমায়ুনের হাতে তুলে দেওয়া হয়েছে তাতে স্পষ্টভাবে উল্লেখ আছে, এটি আপনার শেষ ও চূড়ান্ত সতর্কবার্তা। চিঠিতে আরও লেখা রয়েছে, হুমায়ুন বারবার সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করেন যাতে তৃণমূলকে বারবার বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ড্রিমলাইনার ভেঙে মৃতের সংখ্যা বেড়ে 274 জনে পৌঁছেছে। শনিবার সরকারি সূত্রে জানা গিয়েছে, বিমানে থাকা 242 জনের মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্য 33 জনও প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনায়। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত আমেদাবাদ সিভিল হাসপাতালে 270টি দেহ আনা হয়েছে। ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতদেহগুলো এমনভাবে পুড়ে গিয়েছে যে তা শনাক্তকরণে ডিএনএ পরীক্ষা করতে হচ্ছে। আমেদাবাদের সিভিল হাসপাতালে চলছে ডিএনএ সংগ্রহের কাজ। শনিবার সকালে গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি পরিস্থিতি পর্যালোচনা করতে ডিরেক্টরেট অফ ফরেনসিক সায়েন্সেসে পৌঁছলেন। তার সঙ্গে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর ইন্সপেক্টর জেনারেল, আইজিপি, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এফএসএল এর ডিরেক্টর। ইতিমধ্যে 250 জনেরও বেশি মৃতদেহ শনাক্তকরণে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। ডিএনএ পরীক্ষা ছাড়া দেহগুলো চেনা অসম্ভব। শুক্রবার তদন্তকারী দল মেডিকেল কলেজের হস্টেলের ছাদ থেকে এয়ার ইন্ডিয়া বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এএআইবি জানিয়েছে, ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার ডিএফডিআর দুর্ঘটনাস্থলের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। ডিএফডিআর ব্ল্যাক বক্স বলেই পরিচিত। ডিএফডিআরএই ঘটনার পুনর্নির্মাণ করবে। কেন এই বিপর্যয় হল তার কারণ নির্ণয়ে বিমানের শেষ মুহূর্তের পুনর্নির্মাণ করা প্রয়োজন। গত বৃহস্পতিবার 12 জুন দুপুর 1:39 আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা দিল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার AI-171 বিমান। উড়ানের কিছুক্ষণ পরেই সেটি বিমানবন্দরের চৌহদ্দির বাইরে মেঘানীনগরের লোকালয়ে ভেঙে পড়ল। বিমানটি ডাক্তারি পড়ুয়াদের হস্টেল এবং রেসিডেন্সিয়াল চিকিৎসকদের আবাসনের ওপর ভেঙে পড়ল। 2026-এর বিধানসভা ভোটের আগে বড়সড় চাঞ্চল্য। এই চাঞ্চল্যের শিরোনামে রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মোদীর মুখের ওপর নেতাদের নিয়ে নোংরা পোস্টার। জেলা সভাপতি ও রাজ্য নেতাদের বিরুদ্ধে এই পোস্টার দেখে হতবাক রাজ্য নেতারা। উত্তর কলকাতার সাবারবান জেলা কমিটির অফিসের পাশের ঘটনা এটি। বিজেপি বিক্ষুব্ধদের এই কাজ বলে মনে করা হচ্ছে। 2026-এর ভোটের আগেই এই ধরনের ঘটনায় চাপে বঙ্গ বিজেপি নেতৃত্ব। কী কারণে এই ধরনের ঘটনা, তার উত্তর খুঁজছে বঙ্গ বিজেপি। 2026-এর বিধানসভা ভোটের আগে এই ধরনের ঘটনা গেরুয়া শিবিরে ভাবমূর্তিতে প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। ফের একবার গোষ্ঠীকোন্দলের ঘটনাই কি সামনে এলো? কারণ বিজেপির মধ্যে গোষ্ঠীকোন্দলের ঘটনা নতুন কিছু নয়। কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে বারবার কড়া বার্তা দিয়েছে, কিন্তু তারপরেও অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি। এদিকে ভোটের আগে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি না করতে পারলে নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে বিজেপি।
এদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের ঘটনায় বিরোধীদের কটাক্ষের মুখে পড়বে বিজেপি। একদিকে 2026 বিধানসভা নির্বাচন, অপরদিকে স্বচ্ছ ভাবমূর্তি প্রশ্নের মুখে সব নিয়ে শাঁখের করাতের মতো অবস্থায় বঙ্গ বিজেপি। সবথেকে বড় কথা, বছর ঘুরলেই 2026 বিধানসভা নির্বাচন। ভোটকে পাখির চোখ করে বাংলা সফর শুরু করে দিয়েছে কেন্দ্র নেতৃত্ব। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের আলিপুর দুয়ার ও অমিত শাহ কলকাতার রাজারহাটে একবার করে নির্বাচনী সফর সেরে গেছেন। ফের আরও একবার প্রধানমন্ত্রী মোদীর বাংলায় আসার কথা। এদিকে তৃণমূলের বক্তব্য, বারবার বাংলায় এসে কোনো লাভ নেই। বিজেপির উদ্দেশ্য বাংলার মানুষ বুঝে গিয়েছে, ভোটের ব্যালটেই তার জবাব দেবে। অপারেশন সিঁদুরের পরেই বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুর দুয়ারে থেকে বাংলার শাসক দলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগলেন তিনি। সেই চাকরি দুর্নীতি থেকে একাধিক ইস্যুকে সামনে আনলেন তিনি। প্রধানমন্ত্রী বললেন, যে রাজ্যে শান্তি শৃঙ্খলা নেই সেই রাজ্যে উন্নতি হতে পারে না। বাংলায় সরকার গড়বে বিজেপি, এমনকি স্লোগানও বাঁধলেন তিনি। মোদির মুখে শোনা গেল বাংলার মাটির চিৎকার, আর লাগবে না নির্মম সরকার। তৃণমূল সরকারকে স্বার্থপরের সরকার বলেও তীব্র কটাক্ষ করলেন তিনি। সেই এক বীজমন্ত্রেই তৃণমূল সরকারকে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের হুঙ্কার, দিদির সময় শেষ হয়ে গিয়েছে, বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী হবে। এই বাংলা থেকে শাসক দলকে নির্মূল করার ডাক দিলেন তিনি। এই সময় এই ধরনের পোস্টার চাপ বাড়িয়েছে বঙ্গ বিজেপিতে।